বন্ধন করছো আগে ওইটাই। তো কেমিক্যাল বন্ড কেন তৈরি হয় বলো তো? ম্যাম জেনারেলি সাধারণত ম্যাম অষ্টক পূর্ণের একটা প্রবণতা থেকে বন্ডিংটা হ্যাঁ, এটা তৈরি হতে হয় ম্যাম। পারে যে যেহেতু যাদের অষ্টকপূর্ণ নাই বা যাদের লাস্ট অরবিটাল গুলা ফুলফিল নাই, স্টেবল ইলেকট্রন বিন্যাস নাই, তারা কি চায় একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। তো এই জন্য তাদের যেহেতু নাই, তো তাদের তো ইলেকট্রন নিতে হবে, এখন কার থেকে নিবে? এখন আরেকজনের থেকে নিবে, সেজন্য সে কোনো কিছু দিবে না তা তো হবে না, তাই তার সাথে বন্ধনে আবদ্ধ হয়। জি ম্যাম। এটাই হচ্ছে কেমিক্যাল বন্ড। তো এই বন্ডটা এক ধরনের একটা অ্যাট্রাকশন। এটার মধ্যে বিভিন্ন ধরনের অ্যাট্রাকশন আছে, যেমন আমরা জানি যে আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, দেন হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড, মেটালিক বন্ড, হাইড্রোজেন বন্ড। তারপর আরো বিভিন্ন ফোর্স আছে, ভ্যান ডার ওয়ালস ফোর্স। এই ধরনের অনেক বন্ধন আছে, ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। আচ্ছা, এখানে কি করে, যে কয়টা অ্যাটম এই বন্ধনে অংশগ্রহণ করবে বা একটা কম্পাউন্ড ফর্ম করবে, সবাই চাইবে যে একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে বা একটা অক্টেট পূর্ণ করতে। এটাই হচ্ছে তাদের বন্ড তৈরি করার আর কি মেইন উদ্দেশ্য। ফ্লোরিন আর সোডিয়াম কি বন্ধন গঠন করবে? ফ্লোরিনের সাথে সোডিয়াম কি বন্ড ফর্ম করবে? ক্লোরিন তো অষ্টকপূর্ণ। ফ্লোরিন কি অষ্টকপূর্ণ? না না না, গঠন করবে, কারণ একটা কোন ধরনের বন্ধন করবে যদি করে? আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন। আচ্ছা, দুই ধরনের মেজর টাইপ অফ বন্ডিং আছে, একটাকে আমরা বলি আয়নিক বন্ড আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আয়নিক বন্ড কিভাবে হয়? ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে, মানে একজন ইলেকট্রন দিবে আর একজন সেই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করবে, তারপর এরা বন্ড ফর্ম করবে। তার মানে এদের মধ্যে একটা দেয়া নেয়ার একটা ব্যাপার আছে। আর কোভ্যালেন্ট বন্ড হচ্ছে শেয়ার হচ্ছে, এরা মলিকিউল ফর্ম করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আর এই দুইটা বন্ধনের মধ্যে আয়নিক বন্ডটা বেশি স্ট্রং, কারণ এখানে যেহেতু এক ধরনের ইলেকট্রন আরেকজনে দিয়ে দিচ্ছে। ওয়ান মাইনর টাইপ অফ বন্ডিং এর মধ্যে আছে মেটালিক বন্ড। তো মেটালিক বন্ড কিভাবে হয়? আগের দুইটা বন্ধন যেভাবে দেখে আসছো, যে ইলেকট্রন শেয়ার হচ্ছে বা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, এখানে কোনো ইলেকট্রন ওরকম শেয়ার আদান প্রদান হয় না, বাট এখানেও ইলেকট্রনের ব্যাপার আছে। এখানে যে ভ্যালেন্স ইলেকট্রন গুলা থাকে, আর এটা সবসময় আমরা জানি যে যে কোনো বন্ধনে মেইন ভূমিকাটা রাখে কিন্তু শুধুমাত্র ভ্যালেন্স ইলেকট্রন গুলা। বন্ধনে অংশগ্রহণ করে ভ্যালেন্স ইলেকট্রন গুলা, ইনার ইলেকট্রন গুলা কিন্তু চুপচাপ বসে থাকে। তো এখানেও ভ্যালেন্স ইলেকট্রনটা কি করবে, ওই অ্যাটমের মধ্যে ঘোরাঘুরি করবে র্যান্ডমলি। ওই ফ্রিলি মুভমেন্টের কারণে এই বন্ধনটা আর কি তৈরি হয়। এই কারণে বলা হয় যে মেটালিক বন্ধন একটা পিকুলিয়ার টাইপ অফ বন্ডিং। এখানে যদি লাস্টের ইলেকট্রন গুলো ছেড়ে দেয়, যেহেতু মেটাল, এটা কিন্তু শুধুমাত্র মেটালিক বন্ধন মেটালদের মধ্যে হবে। এটা কিন্তু নন মেটাল যারা বা অধাতুগুলা, গ্যাস, এর মধ্যে মেটালিক বন্ধন হবে না। তো মেটালরা কি করে, যখন ইলেকট্রন ছেড়ে দেয় তখন তো পজিটিভ চার্জ হবে। ইলেকট্রন দুইটা ছাড়ুক বা একটা ছাড়ুক তিনটা ছাড়ুক, পজিটিভ চার্জ হবে। তো ওই যে ইলেকট্রন গুলো ছাড়লো, ওই ইলেকট্রন গুলোই মূলত ফ্রিলি মুভমেন্ট করে পুরা মেটালের স্ট্রাকচারের মধ্যে। যেমন আমরা কপার বা আয়রনের কথা যদি চিন্তা করো, তুমি যদি তোমার বাসার জানালার গ্রিল বা হচ্ছে দা বটি, যেগুলো আয়রন মেড, ওগুলোর কথা চিন্তা করো, ওখানে কি থাকে? আয়রন গুলা থাকে। তো আয়রন গুলা তো ওখানে কিন্তু একটা আয়রন এলিমেন্ট না, অনেক হাজার হাজার আয়রন এলিমেন্ট একসাথে যুক্ত থাকে, বা কোটি কোটি আয়রন এলিমেন্ট বলতে পারি। তো এই আয়রন গুলার যে লাস্ট শেলের দুইটা ইলেকট্রন আছে বা তিনটা ইলেকট্রন আছে, এটা যখন ছেড়ে দেয় তখন ওই যে পুরো স্ট্রাকচারের মধ্যে মুভমেন্ট করে। এই কারণে তুমি দেখবা যে কোনো মেটালের কন্ডাক্টিভিটি অনেক ভালো থাকে, কারণ এই যে আয়ন ইয়াগুলা ইলেকট্রন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ওরাই কিন্তু কন্ডাক্টিভিটি ভালো ক্যারি করার কারণ। যে কোনো মেটাল আবার দেখবা যেগুলো আরো বিভিন্ন দিক দিয়ে সেফ, সিলভার, কপার, এগুলা থেকে আমরা ইলেকট্রিসিটিও পেতে পারি, বা ইলেকট্রিসিটি লাইন গুলাতে কিন্তু কপার ওয়্যার ইউজ করা হয়। এর কারণ হচ্ছে, এক, কপারটা
তোমার সিলভারের থেকে কম দামি, আর হচ্ছে কপারটা মানে আয়রনের যে সমস্যাগুলো হবে, জং করা বা হচ্ছে এই যে এই ধরনের প্রবলেম গুলো তো এখানে হবে না। যে কোনো মেটাল বন্ড যাদের মধ্যে আছে তাদের কিছু প্রপার্টিজ থাকে, যেমন এদের মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট অনেক হাই থাকে, এরা ডাকটাইল হয়, এরা মেলিয়েবল হয়, এরা শাইনি হয়, খুব হার্ড সাবস্টেন্স হয়। মানে তুমি যদি এটাকে মেলিয়েবল মানে কি, মেলিয়েবল মানে তুমি যে কোনো শেপে এটাকে নিতে পারবা, তোমাকে এনার্জি যদি তুমি প্রয়োগ করো এটাকে একদম না ভেঙেই তুমি এটাকে শেপ দিতে পারবা। এবং মেটাল তো এমনি শাইনি হয়। তারপরে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অ্যান্ড হিট। তো এটা হচ্ছে তোমার দেখাইছে যে বললাম যে ইলেকট্রন গুলার মুভমেন্ট এবং ফ্রিলি মুভ করতে পারে, প্লাস হচ্ছে যে এই ইলেকট্রন গুলা ভাসতে থাকে। আচ্ছা একটা দেখাই, যেমন যদি চিন্তা করি আমরা ম্যাগনেসিয়ামের কথা যদি চিন্তা করি, যে এখানে একটা ম্যাগনেসিয়াম মেটাল আছে, ম্যাগনেসিয়াম যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ওর 2+ হবে, রাইট? তো এখানে মনে করো পাশাপাশি অনেকগুলা ম্যাগনেসিয়াম আছে, জাস্ট আমরা চারটার কথা চিন্তা করলাম, এখানে ম্যাগনেসিয়াম, এখানে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের এই যে দুইটা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো 3s এ থাকে শুধুমাত্র দুইটা ইলেকট্রন, আর 3p তে থাকে কোনো ইলেকট্রন থাকে না, 3d তেও কোনো ইলেকট্রন থাকে না। তো যদি এগুলো ছেড়ে দেয় দুইটা ইলেকট্রন, তখন এই দুইটা ইলেকট্রন যখন ছাড়বে এটা কোথায় যাবে? এই যে ফাঁকা অরবিটাল গুলো আছে প্রত্যেকটা ম্যাগনেসিয়ামের কিন্তু থার্ড শেলটা আছে, এখানে ইলেকট্রনটা কি করে সরে গেলে এই দুইটা ইলেকট্রন তখন ওই ফাঁকা শেল গুলাতে ঘোরাঘুরি করে, বা পি অরবিটাল ডি অরবিটাল এগুলোর মধ্যে যায়। তো দেখা যায় এই ইলেকট্রনটা শুধুমাত্র ওর নিজস্ব শেলের মধ্যে থাকে তা না, ও বাকি যে ম্যাগনেসিয়াম গুলো ওর মধ্যে ঘোরাঘুরি করে। তো এই ফাঁকা ফাঁকা জায়গায় গুলাতে ইলেকট্রন গুলা ঘোরাঘুরি করে। তো এমন ভাবে যায় যে এই ইলেকট্রনটা কোন দিকে চলে গেছে বোঝা যায় না, মানে কোনো ইলেকট্রনের একটা নির্দিষ্ট ম্যাগনেসিয়াম থেকে আসছে এটা দেখে বোঝা যায় না, বা এটা বলা যায় না স্পষ্ট ভাবে যেটা কোন ইলেকট্রন, মানে ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রনটা আসছে, এর মালিকটা কে। তো ওনারশিপ থাকে না কোনো, ইলেকট্রনটা ফ্রিলি মুভমেন্ট করে, পুরাই ফ্রিডম। তো এই ফ্রিলি মুভমেন্টের কারণেই কিন্তু দেখা যায় এরা ভালো কন্ডাক্টর হিসাবে কাজ করে, এবং এমন ভাবে অবস্থান করে যে যেমন তোমার যদি 4টা ম্যাগনেসিয়াম থাকে তাহলে টোটাল ইলেকট্রন থাকবে কয়টা এক্সট্রা, 8টা ইলেকট্রন ফ্রি ঘোরাঘুরি করতেছে। এরকম যদি 1000 থাকে তাহলে 2000 ইলেকট্রন। তো এত এত ইলেকট্রন থাকে, ইলেকট্রন এরকম ফ্রিলি মুভমেন্ট করতে থাকে যে মনে হয় ম্যাগনেসিয়াম গুলো ইলেকট্রনের মধ্যে ভাসতেছে, এরকম মনে হয়। এই কারণে এই মেটালিক বন্ডটাকে ইলেকট্রন সি মডেলও বলা হয়। যেমন তোমাদের লেকচার শিটে একটা ছবি দিয়েছে, যে এই ছবিটা দেখলে এরকম আর কি, ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, মাইনাসে যে ব্লু কালারের এগুলো ইলেকট্রন বোঝাইছে, আর রেড গুলাকে কোনো একটা মেটাল বোঝাইছে। তো মেটাল গুলো ইলেকট্রনের সাগরে ভাসতে থাকে, কারণ ইলেকট্রন সি মডেলও বলা হয়। এই মডেলটা ভালো করে পড়বা, ইলেকট্রন সি মডেলটা পরীক্ষা আসতে পারে। আর তুমি পরীক্ষা তো অফলাইনে হবে তা তো বলেই দিচ্ছে এখন, তো পড়াশোনা বুঝতে প্রবলেম হলে বলবা, অনলাইনে পরীক্ষা নয় দেখে দেখে লেখার টাইম শেষ। যদি ক্লাসে পড়া বুঝতে সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবা, ঠিক আছে? আর ক্লাসে যদি 100% মনোযোগ দিতে না পারো, পরবর্তীতে রেকর্ডিং তো আছে, এই রেকর্ডিং গুলো দেখে নিবা। দরকার হলে তুমি পরের দিনে আজকের পর প্রবলেম 2 দিন পরে জিজ্ঞেস করলে করবা, তাও হচ্ছে মানে ইগনোর করো না, তাহলে তোমার রেজাল্ট খারাপ হবে। ওকে ম্যাম। জি এখান থেকে এই যে ইলেকট্রন সি মডেলটা ভালো মতো পড়বা। তো এখন আয়নিক বন্ডের একটা ছবি দেখাইছে যে কিভাবে আয়নিক বন্ডটা হচ্ছে। একটা মেটাল যে থাকবে, আয়নিক বন্ড কিন্তু একটা মেটাল আর নন মেটালদের মধ্যে হয়। মেটাল গুলা কি করে পজিটিভ চার্জ বা ক্যাটায়ন ফর্ম করে, আর অ্যানায়ন গুলা কি করে, অ্যানায়ন গুলা বলতেছি অধাতু যারা থাকে ওরা হচ্ছে অ্যানায়ন ফর্ম করে বা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। তো এইভাবে করেই কিন্তু এদের মধ্যে বন্ড তৈরি হচ্ছে। এখানে দেখাচ্ছে তোমার সোডিয়ামের লাস্ট শেলে, থার্ড শেলে একটা এক্সট্রা ইলেকট্রন আছে 3s1, ওই ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, সোডিয়ামেরও লাস্টে 8টা ইলেকট্রন পূর্ণ হইলো, প্লাস ক্লোরিনেরও লাস্টে 8টা পূর্ণ হইলো, এবং দুইজনে একটা বন্ড ফর্ম করলো। একটা ডিলে আসলো যে ঠিক আছে আমি তোমাকে ইলেকট্রনটা দিয়ে দেই, তুমি আমার ইলেকট্রনটা নাও, আমরা দুইজনে বন্ড ফর্ম করি, দুইজনই হচ্ছে ফুলফিল থাকি। তো আয়নিক বন্ড মেটাল নন মেটাল, তার মানে কোন একটা কম্পাউন্ড দেখিয়ে তোমাকে যদি এভাবে জিজ্ঞেস করা হয় এটার মধ্যে কোন ধরনের কেমিক্যাল বন্ড আছে,
তোমাকে খেয়াল করতে হবে যে আসলে এইখানে যে কয়টা এলিমেন্ট আছে এখানে কি মেটাল নন মেটাল আছে কিনা। যদি মেটাল নন মেটাল থাকে তাহলে বুঝবা আয়নিক বন্ড। এখানে এগুলাই লেখা ডিটেইলসে। আর কিছু প্রপার্টিজ আছে এগুলো আমাদের টুকটাক ছোট ছোট কোশ্চেনে লাগবে। যেমন আয়নিক বন্ডগুলোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি 2 এর বেশি থাকে। এই ইলেকট্রোনেগেটিভিটি 2 এর বেশি থাকলেই ওদের কন্ডাক্টিভিটি থাকে। মানে বেশিরভাগেরই 2-একটা এক্সেপশন ছাড়া যাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 1.9 এর থেকে বেশি থাকে তাদেরকে আমরা বলি হ্যাঁ এটা হচ্ছে পোলার মলিকিউল বা এটা কন্ডাক্টিভিটি থাকতে পারে। তারপর এখানে কিছু উদাহরণ দিয়েছে। আর আয়নিক কম্পাউন্ড পলিঅ্যাটমিক হতে পারে। পলিঅ্যাটমিক বলতে বোঝায় যে 2টার বেশি অ্যাটম থাকলে। তো কিছু প্রপার্টিজ এর মধ্যে আয়নিক কম্পাউন্ড যেহেতু আগেই বলছি যে কোভ্যালেন্টের থেকে শক্তিশালী, তো শক্তিশালী মানে কি এরা হার্ড আর এদেরকে ভাঙতেও তোমার বেশি শক্তির প্রয়োজন হবে। আর আয়নিক কম্পাউন্ড গুলো হচ্ছে সল্ট বা ক্রিস্টাল আকারে থাকে বেশিরভাগই। যেমন তুমি লবণের কথা যদি চিন্তা করো, বাসায় তুমি লবণটা যদি একটা দানা, তুমি লবণটা যদি একদম ভালোভাবে দেখো দেখবা যে এটা একটা বক্সের মতো একটা দানা, একদম যেটা বক্স কিউব বলি আমরা, কিউবের মতো প্রত্যেকটা দানা। তো এরকম সলিড যেগুলা থাকে, সলিডের 7টা স্ট্রাকচার থাকে। তো সোডিয়ামটা হচ্ছে কিউবিক স্ট্রাকচার। যদি একটা বক্সের কথা চিন্তা করো, কালিটা ভালো না, লাল নেই। এরকম বক্সের মাঝখানে থাকে সোডিয়াম আর এই যে কর্নার গুলো আছে এগুলোতে ক্লোরিন থাকে। তো ওই যে এক একটা ক্রিস্টাল দেখতেছো ওর মধ্যে এরকম অনেকগুলা পাশাপাশি বক্স থাকে। যদি ওগুলো আরো যদি আমরা ডিটেইলস অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ট্রাই করি তখন আমরা এটা দেখতে পারবো। নরমালি খালি চোখে তো বোঝা যায় না। এক একটা বক্স এরকম, এর পাশে আরো থাকে, এর দিকে আরো থাকে, চারিদিকে বক্স থাকে, অনেকগুলা সোডিয়াম অনেকগুলা ক্লোরাইড এভাবে বন্ডেড থাকে এবং এগুলো সব এরকম একটার সাথে একটা বন্ড। তো এই আয়নিক বন্ডের যে ক্রিস্টাল গুলা থাকবে বা সলিডের এরকম 7 ধরনের স্ট্রাকচার আছে। এগুলো আমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট জানার জন্য। তো হার্ড সলিড যেহেতু এরা স্ট্রং এবং হার্ড মানে এদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কোভ্যালেন্ট বন্ডের থেকে বেশি হবে। তারপরে এরা নরমালি সলিড অবস্থায় যখন থাকে তখন কিন্তু এরা নন কন্ডাক্টিভ। আবার আয়নিক কম্পাউন্ডের কন্ডাক্টিভিটি আছে বাট সলিড অবস্থায় না, কারণ সলিড অবস্থায় তো ও ইলেকট্রিসিটি কিভাবে ক্যারি করবে। তো যখন ও আয়নিত অবস্থায় থাকে তখন কি হয়, ওর যে পজিটিভ আর নেগেটিভ আয়নটা আছে ওরা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে তখন ওই সলিডের ওই লিকুইডের মধ্যে ঘোরাঘুরি করতে পারে। তো এই মুভমেন্টের কারণেই কিন্তু ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে। যেটা মেটালিক বন্ডে তুমি দেখছো সলিড অবস্থায় ইলেকট্রিসিটি ক্যারি করতে পারতেছে, কারণ মেটালের মধ্যে সলিড অবস্থায় ইলেকট্রন মুভমেন্ট করতে পারতেছে, যেটা আমাদের আয়নিক কম্পাউন্ডে হয় না। আয়নিক কম্পাউন্ডে সলিড মানে ওরা একসাথে লেগে থাকে, বাট যখন ওরা লিকুইডে যায় তখন আয়নগুলো আলাদা হয়ে সোডিয়াম বা ক্লোরিন বা সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করো বা সোডিয়াম ফ্লোরাইডের সোডিয়াম ফ্লোরিন আলাদা আলাদা ঘোরাঘুরি করতে পারতেছে। তো পজিটিভ নেগেটিভ আয়ন এরাই ইলেকট্রিসিটি মূলত ক্যারি করে। এরপরে কোভ্যালেন্ট বন্ড। আর কোভ্যালেন্ট বন্ড আমরা জানি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, এবং কোভ্যালেন্ট বন্ড নন মেটালদের মধ্যে হয়। মানে কোভ্যালেন্ট একটা কম্পাউন্ড দিয়ে তোমাকে বলে যে এটার মধ্যে কি আয়নিক বন্ড আছে নাকি কোভ্যালেন্ট বন্ড নাকি মেটালিক বন্ড। তো তুমি যদি দেখো যে ওখানে যে কয়টা এলিমেন্ট আছে সবগুলাই নন মেটাল তাহলে বুঝবা কোভ্যালেন্ট বন্ড। আর যদি শুধু মেটাল থাকে তাহলে বুঝবা মেটালিক বন্ড। আর মেটাল নন মেটাল মিশানো থাকলে বুঝবা আয়নিক বন্ড। আর এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বেশিরভাগই 2 এর থেকে কম থাকে কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে। আর পলিঅ্যাটমিক আয়ন ফর্ম করে। আর পলিঅ্যাটমিক মনে বোঝা যায় এভাবে যে যেখানে যেই কম্পাউন্ডে তুমি 2টার বেশি এলিমেন্ট দেখবে ওইটাই পলিঅ্যাটমিক। আর প্রপার্টি যেহেতু এরা হচ্ছে একটু লো শক্তি, মানে শক্তি কম এদের, তার মানে যেখানে শক্তি কম ওটা ভাঙতেও তোমার কম শক্তি লাগবে, তাই মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টও কম। এরা একটু আয়নিক কম্পাউন্ডের থেকে কম স্ট্রং। আর এরা একটু সফট হয় যেহেতু এরা হচ্ছে তোমার
কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাই এরা আয়নিক কম্পাউন্ডের থেকে সফট সলিড হয়। আর এরা নরমালি নন কন্ডাক্টর। ইন জেনারেল যদি বলো তাহলে এরা ইলেকট্রিসিটি বা হিট ক্যারি করে না, বাট এক্সেপশন তো আছেই। এখন কিছু এক্সাম্পল এখানে দেখতে পারবা যে এগুলার মধ্যে কোন ধরনের বন্ধন আছে এটা তুমি বের করবা। তো উপরে তো কোশ্চেন দেখছো, বলো এটার মধ্যে কোন ধরনের বন্ধন আছে, তোমরা ম্যাম অ্যান্সার। কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট ম্যাম। সবাই শিওর? জি জি ম্যাম। ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এটার মধ্যে আছে কোভ্যালেন্ট বন্ড। ওকে, নেক্সট। ম্যাম এটা ছিল আয়নিক ম্যাম। আয়নিক ম্যাম। সবাই একমত? জি ম্যাম। ওকে, নেক্সট। এটা হচ্ছে মার্কারি। ম্যাম মেটালিক। সেটা হচ্ছে মেটালিক। নেক্সট। ম্যাম কোভ্যালেন্ট। কেন কোভ্যালেন্ট? ম্যাম আয়নিক। ম্যাম এখানে সালফার সালফার হাইড্রোজেন থেকে দুইটা ইলেকট্রন নিল না? হুম, ম্যাম দুইজনে অধাতু। দুইজনে অধাতু। ওকে, দুজনে গ্যাস তো ম্যাম এই জন্য। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, জানি না কই আছে। তারপরে দেখি নেক্সট, সালফেট। ম্যাম কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট। অ্যামোনিয়াম আয়ন। NH4 প্লাস। ম্যাম এটা কোভ্যালেন্ট। এটাও কোভ্যালেন্ট। ম্যাম আয়নিক। অ্যামোনিয়াম ফসফেট। ম্যাম এটা হ্যাঁ আয়নিক হবে ম্যাম। আয়নিক। ধাতু হতো তো ম্যাম। ফসফেট কি PO4? ম্যাম ম্যাগনেসিয়াম। না, ফসফেট তো PO4। ম্যাম বলো হ্যাঁ। এখানে কি কোভ্যালেন্ট বন্ড? ম্যাম অ্যামোনিয়াম ফসফেট লিখছেন। ও অ্যামোনিয়াম, এখানে তো অ্যালুমিনিয়াম লেখা। ঠিক আছে। জি ম্যাম। জি ম্যাম। অ্যালুমিনিয়াম আমি পড়তেছি, অ্যামোনিয়াম চিহ্ন কেন আসলো? অ্যালুমিনিয়াম তো Al। জি ম্যাম। তাইলে তো হ্যাঁ ঠিক আছে, বাট এখানে অ্যালুমিনিয়াম কি মেটাল নাকি নন মেটাল সেটা বলা। নন মেটাল। মেটাল ম্যাম। মেটাল বাসায় যে হাঁড়ি পাতিল গুলো আছে অ্যালুমিনিয়ামের, ম্যাম, মেটাল এগুলো নন মেটাল Ma'am. হলে হাঁড়ি পাতিলে রান্না করতে পারতা? সবগুলাই কি মেয়ে হয়ে তুমি কিভাবে অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল ছিল না, তুমি নন মেটাল বলতেছো? চিনি চিনি। আর ওকে, নেক্সট যাই আমরা। বিধি জীবনে কে বলছে বিধি এটা রান্না করে যায় না? ম্যাম মেটাল বলতে গিয়ে মুখে নন মেটাল বেরিয়ে গেছে। ও রান্না করে যায় নাই, ও রান্নাই করে নাই কখনো, ঠিক না বিধি? না আমি অনেক রান্না করেছি। বিথি অনেক ভালো রান্না করতে পারে। ম্যাম লাস্ট দিন কি জানি নিয়ে আসছিল ল্যাব ক্লাসে। কি নিয়ে আসছিলা? নিয়ে পিঠা। আসছিলাম। পিঠা ম্যাম। আরে বিরিয়ানি বানান বা বিরিয়ানি।
আচ্ছা আমি যখন ক্লাস নেব তখন নিয়ে এসো। হ্যাঁ ওকে তাহলে ম্যামও খেতে পারবে। হ্যাঁ ম্যাম বিথি কিন্তু একটা কন্ডিশন দিছিল আমাদেরকে, যদি ওদের সব বাজার সাজার করে দিই তাহলে ও রান্না করে নিয়ে আসবে। হ্যাঁ ভালো তো, তোমাদের জন্য সুবিধা, তোমরা যদি বাজার করে দাও দেখো রান্না করে তোমরা খাইতে পারতেছো, এভাবে তোমরা পার্মানেন্ট ক্যাম্পাসে পিকনিক করে ফেলতে পারো, শর্ট পিকনিক। ম্যাম প্রবলেম হলো ক্লাসের মাঝখানে মাত্র আধা ঘন্টা গ্যাপ একটা ক্লাস। কয়েকদিন ধরে ভাবতেছিলাম ম্যাম পার্মানেন্ট ক্যাম্পাসে মুরগি পোড়াবো মাঠের মধ্যে। যেদিন হচ্ছে গ্যাপ বেশি ওই দিন, নাহলে শুক্রবার আসা, ওই ওখানে তো বিশাল বড় জায়গা। ম্যাম গ্যাপ বেশি হচ্ছে ল্যাব ক্লাস, আর ল্যাব ক্লাসে তো ম্যাম পুরো ল্যাবে? ক্লাস থাকে না। হ্যাঁ ওকে, দেখি আমরা নেক্সটে যাই। এরপরে আছে তোমাদের পটাশিয়াম হাইড্রেট। আচ্ছা আসল কথা তো বলতে পারলে, এখানে মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম আর ফসফেট যেটা ওটার মধ্যে কোভ্যালেন্ট বন্ড আছে, বাট অ্যালুমিনিয়াম ফসফেট যখন বলবে অ্যালুমিনিয়াম আর ফসফেটের মধ্যে আছে আয়নিক বন্ড, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে মেটাল, রাইট? জি ম্যাম। আর এই দুইজনার এই ফসফরাস আর অক্সিজেনের মধ্যে যে বন্ধন এটা কিন্তু কোভ্যালেন্ট বন্ড, আর এদের দুইজনের মধ্যে যে বন্ধন সেটা হচ্ছে আয়নিক বন্ড। দ্যাট মিন্স এই কম্পাউন্ডের মধ্যে তোমার দুই ধরনের বন্ড আছে। বুঝতে পারছো? ওকে, এরপরে আছে পটাশিয়াম হাইড্রাইড। KH মধ্যে কোন আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন, কারণ পটাশিয়াম হচ্ছে মেটাল আর হাইড্রোজেন নন মেটাল। এরপরে আছে পটাশিয়াম ক্লোরাইড, ম্যাম এটা আয়নিক। আয়নিক। তারপরে নেক্সট কি আর আছে? হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন আর ফ্লোরিন। এটা কোভ্যালেন্ট হবে ম্যাম। এটা কোভ্যালেন্ট, কারণ দুইটাই হচ্ছে এখানে নন মেটাল অধাতু। জি। এরপরে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। ম্যাম এটা কোভ্যালেন্ট ম্যাম। এটা কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট, কারণ কার্বন অক্সিজেন দুইটাই অধাতু। এবার কোবাল্ট মেটাল আর কি, তো মেটাল মানেই মেটালিক বন্ড। তো এরপরে তোমার এই যে কিভাবে বন্ধন আর কি আমরা বুঝতে পারি এগুলা। এরপর আমরা লুইস ডট স্ট্রাকচার দেখবো। ওকে, লুইস ডট স্ট্রাকচার আগে কি আঁকছো তোমরা? ট্রাই করছিল, আগে ছিল, না থাকলেও সমস্যা নেই, এখন আমরা এটা দেখবো। ওকে, কিভাবে লুইস ডট স্ট্রাকচার ড্র করব? এটা মূলত আমাদের যে কম্পাউন্ড গুলা থাকবে বিভিন্ন ধরনের মলিকিউল, এই মলিকিউল গুলার স্ট্রাকচার কিভাবে আঁকবো লুইস ডটের মাধ্যমে। তো এই ডায়াগ্রামটাকে এই জন্য নাম দেওয়া হয়েছে, কারণ এখানে ইলেকট্রন গুলো ডট আকারে প্রকাশ করা হয়, এই কারণে এটার নাম হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। লুইস ডট স্ট্রাকচারে দেখি কিভাবে আঁকতে হবে। তোমার যে কোনো একটা কম্পাউন্ড দেখ, ছোট্ট মলিকিউল হোক, শুধুমাত্র হাইড্রোজেনও যদি দেয় যে হাইড্রোজেন মলিকিউলের জন্য আঁকো H2, রাইট? হাইড্রোজেন কি আমরা H2 এটাকে বলি যে হাইড্রোজেন। এরকমও যদি থাকে বা হচ্ছে বড় কম্পাউন্ডও যদি থাকে, প্রথম কাজ হচ্ছে স্ট্রাকচারে তোমার সেন্ট্রাল অ্যাটম বের করা। দুইটা অ্যাটম থাকলে শুধুমাত্র সেম অ্যাটম যদি থাকে, যেমন হাইড্রোজেন বা ফ্লোরিন বা ক্লোরিন বা অক্সিজেন নাইট্রোজেন, এরকম থাকলে এখানে কোনো সেন্ট্রাল অ্যাটম আমাদেরকে ডিটেক্ট করতে হবে না, যেহেতু এখানে দুইটাই সেম। বাট যদি ডিফারেন্ট এলিমেন্ট থাকে, যেমন পানির মধ্যে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন আছে অক্সিজেন আছে, বা ফসফেটের মধ্যে ফসফরাস আছে অক্সিজেন আছে, এরকম যদি ভিন্ন ধরনের এলিমেন্ট থাকে তখন আমাকে বুঝতে হবে কোনটা সেন্ট্রাল অ্যাটম। তো আমাদের ফার্স্ট পয়েন্ট কি? সেন্ট্রাল অ্যাটম বের করা, সেন্ট্রাল অ্যাটম। আর সেন্ট্রাল অ্যাটম বের করার জন্য তোমাকে বুঝতে হবে হাইড্রোজেন এবং ফ্লোরিন এই দুইজন কখনোই সেন্ট্রাল অ্যাটম হবে না। কেন হবে না? কারণ এদের ইলেকট্রন বিন্যাসের কারণে। যাই হোক, এরা সেন্ট্রাল অ্যাটম হইতে পারবে না।
এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যেটা সংখ্যায় কম থাকবে। মনে করো একটা মলিকুলার মধ্যে একটা সালফার আছে আর 4টা অক্সিজেন আছে, তো সালফারটাই হবে সেন্ট্রাল অ্যাটম, তার মানে লিস্ট নাম্বার অফ অ্যাটম, মানে যেটা সংখ্যায় কম থাকবে। তারপরে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যেটার ইলেকট্রোনেগেটিভিটির মান কম থাকবে, মানে আমাদের যে ইলেকট্রোনেগেটিভিটি আমরা যে সেকেন্ড চ্যাপ্টারে পড়ে আসছি ওটার মান যার কম থাকবে সেই হবে সেন্ট্রাল অ্যাটম। তো তোমরা যদি জাস্ট ফার্স্ট দুইটা পয়েন্ট মনে রাখতে পারো যে হাইড্রোজেন ফ্লোরিন সেন্ট্রাল অ্যাটম হবে না আর যে সংখ্যায় কম থাকবে সেই সেন্ট্রাল অ্যাটম হবে, তাইলে মূলত মানে সব কন্ডিশন গুলো এর মধ্যে চলে আসে, সবগুলো কন্ডিশন এই দুইটার মধ্যেই চলে আসে। তো এই কারণে দুইটা মনে রাখলেই হবে। জাস্ট এটাও দেখবা যে হ্যাঁ আমার যে মলিকিউলটা বলতে বলছে স্ট্রাকচার, এর মধ্যে কোন এলিমেন্টটা সংখ্যায় কম আছে, কোনটা হচ্ছে 2টা আছে আর কোনটা 3টা আছে, তাহলে যে 2টা থাকবে সেই হবে, বা কোনটা একটা আছে একটা 4টা থাকবে যে একটা আছে সেই সেন্ট্রাল অ্যাটম হবে। এভাবে করে সেন্ট্রাল অ্যাটম ডিটারমাইন করতে হবে। তো এর পরের কন্ডিশন হচ্ছে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন তোমাকে জানতে হবে। এই জন্য কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস শিখতে হবে। তো যারা এখন ইলেকট্রন বিন্যাস নিয়ে কনফিউশন আছে তারা 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস গুলো বাসায় একটু প্র্যাকটিস করে নিবা, কারণ এক্সামের সময় কিন্তু তুমি এটা মুখস্থ করে পারবা না যদি প্র্যাকটিস না থাকে। তো তোমাকে শিখতে হবে ভ্যালেন্স ইলেকট্রন কার কয়টা আছে, কোন এলিমেন্টের। তুমি যদি 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস গুলো একটু প্র্যাকটিস করো তাহলে দেখবে এটা এমনি মনে থাকবে। ভ্যালেন্স ইলেকট্রন কার কয়টা আছে, একটা এলিমেন্ট যদি তোমাকে আঁকতে দেয়, মনে করো তোমাকে সালফেটের একটা স্ট্রাকচার আঁকতে বললো, এরকম সালফেটের তো যেহেতু আয়ন তার মানে 2-, তো এই সালফেট বা সালফার ডাইঅক্সাইডে রাখতে বললো। তো এখানে এলিমেন্ট আছে তোমার সালফার আর অক্সিজেন, তো এই সালফার অক্সিজেনের টোটাল ভ্যালেন্স ইলেকট্রন সবগুলোর যোগফল কত এটা বের করতে হবে। সালফারের ভ্যালেন্স ইলেকট্রন আছে তোমার 6টা, অক্সিজেনেরও ভ্যালেন্স ইলেকট্রন 6টা, আর অক্সিজেন যেহেতু 2টা আছে তার মানে 2 দিয়ে গুণ করতে হবে। তো এই হচ্ছে 6 দিয়ে গুণে 12 আর যোগ 6, তো টোটাল ইলেকট্রন আছে 18টা। এইভাবে করে তোমাকে ভ্যালেন্স ইলেকট্রন টোটাল কয়টা আছে মলিকিউলে ওটা বের করতে হবে। আর যদি কোনো এলিমেন্টের উপরে এরকম আয়ন থাকে, যেমন 2- বা কোনোটা প্লাস কোনোটা হচ্ছে 3-, এভাবে যদি থাকে, তাহলে এই নেগেটিভ চার্জ গুলাকে তোমাকে, যেহেতু নেগেটিভ চার্জ মানে কি আমরা কি জানি, অ্যানায়ন, রাইট? আর অ্যানায়ন মানে ইলেকট্রন ওখানে বেশি আছে, তো এগুলো ইলেকট্রন তোমাকে প্লাস করতে হবে। আর যদি এরকম পজিটিভ চার্জ থাকে, আর পজিটিভ মানেই জানি আমরা ইলেকট্রন কম আছে, দ্যাট মিন্স ওই ইলেকট্রনটা মাইনাস করতে হবে। আমরা একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের আরো হচ্ছে ক্লিয়ার হবে। তো ফার্স্ট একটা স্ট্রাকচার আঁকার ট্রাই করি, একদম ইজি একটা স্ট্রাকচার আঁকি, নাইট্রোজেন মলিকিউল। তো এখানে যেহেতু দুইটাই নাইট্রোজেন, তার মানে এটার মধ্যে কোনো সেন্ট্রাল অ্যাটম তোমাকে ডিটারমাইন করতে হবে না। তো নাইট্রোজেনের সাথে বন্ড থাকবে কার, নাইট্রোজেনের বন্ড থাকবে, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আছে, আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে কিছু কিছু এলিমেন্ট আছে যাদের যোজনী 1-এর অধিক, যেমন তার মধ্যে নাইট্রোজেন একটা, নাইট্রোজেনের যোজনী হয় তোমার 3-5 যোজনী হয়, কিন্তু ও 4টার বেশি বন্ড করতে পারে না। ফসফরাসের যোজনী হয় 3 আর 5, মানে ও কয়টা বন্ড করতে পারে, ফসফরাস 3টা বন্ড করতে পারে আবার 5টা বন্ড করতে পারে। সালফার এ হচ্ছে 2টা বন্ড করতে পারে, 4টা বন্ড করতে পারে, 6টা বন্ড করতে পারে। দেন অক্সিজেন 2টা বন্ড করতে পারে আবার 4টা বন্ড করতে পারে। দেন আছে কার্বন 2টাও করতে পারে, 4টাও করতে পারে। তারপর সিলিকন 4টা বন্ড করতে পারে। তারপরে মোটামুটি এইগুলা পড়লেই হবে। তারপর হ্যালোজেন যারা, ওরা একটা করে বন্ড করতে পারে। তারপরে গ্রুপ 1 এর যারা আছে তারা একটা করে, গ্রুপ 2 এর যারা আছে তারা 2টা করে, এভাবে করে যাবে আস্তে আস্তে করে। তো এই কম্পাউন্ড গুলা তোমার এতগুলা করে বন্ড করতে পারে, এই কয়েকটা এলিমেন্টের জন্য তোমাকে এটা মনে রাখতে হবে কার যোজনী কত। এবং যে কোনো এলিমেন্ট যদি ওর পক্ষে পসিবল হয় ওর ম্যাক্সিমাম যোজনীতে অবস্থান করা, তাহলে অবশ্যই ও বন্ডিং এর সময় চাইবে যে ওর ম্যাক্সিমাম বন্ডটা ফর্ম করতে। এবং সালফার যদি 4টা বন্ড করতে পারে, হ্যাঁ ওটাও হবে এলিমেন্ট, বাট ওর স্টেবল অ্যারেঞ্জমেন্টটা হবে 6টা বন্ড ফর্ম করলে। এই কারণে ওর যদি সুযোগ থাকে যে হ্যাঁ ও 6টা বন্ড করার, তাহলে ও অবশ্যই 6টা করবে। তো এই হচ্ছে তোমার আর একটা কন্ডিশন, যে কে কয়টা বন্ধনে অংশগ্রহণ করতে পারবে এটা মনে রাখতে হবে। আর একটা জিনিস আছে এর সাথে সাথে, আচ্ছা ওইটার সাথে যখন আমরা এলিমেন্ট স্ট্রাকচার আঁকি তখন বলি, তাহলে ভালো মনে থাকবে তোমাদের।
কি ঝামেলা। আচ্ছা, তো আমরা নাইট্রোজেনেরটা দেখি একটু আগে, ইজি দিয়ে শুরু করি। নাইট্রোজেন মলিকিউল। আচ্ছা, আরেকটা যেটা বলতেছি এখন। তো নাইট্রোজেন এখানে দুইটা মনে করো এভাবে আছে বন্ডেড। তো নাইট্রোজেনের আমরা যোজনী পড়ছি কিন্তু 3 আর 5, এবং এটাও বলছি যে ম্যাক্সিমাম 4টার বেশি বন্ড ফর্ম করতে পারে না। তো প্রথম কাজ হচ্ছে এখানে কয়টা ভ্যালেন্স ইলেকট্রন আছে এটা বের করা। যেহেতু দুইটা নাইট্রোজেনের লাস্টে ভ্যালেন্স ইলেকট্রন আছে 5টা, তো দুইটার জন্য 2 দিয়ে গুণ দিবা, 10টা ইলেকট্রন হচ্ছে তোমার টোটাল ইলেকট্রন। এই ইলেকট্রন গুলাই তোমার দুইটা নাইট্রোজেনের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। এমন ভাবে ডিস্ট্রিবিউট করতে হবে যাতে করে প্রত্যেকটা নাইট্রোজেনের লাস্ট শেলে 8টা করে ইলেকট্রন থাকে, মানে আশেপাশে 8টা করে ইলেকট্রন থাকে। এটাই হচ্ছে লুইস ডট স্ট্রাকচারের আরেকটা হচ্ছে কন্ডিশন, যে সেন্ট্রাল অ্যাটম হোক বা হচ্ছে সাইড অ্যাটম হোক, যে কয়টা এলিমেন্ট থাকবে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এরা বাদ দিয়ে, হ্যাঁ, কারণ এরা হচ্ছে হাইড্রোজেনের তো 2টার বেশি ইলেকট্রন অ্যাকসেপ্ট করার অ্যাবিলিটি নাই। এরকম হাইড্রোজেন এবং হিলিয়ামের হচ্ছে 2টার বেশি ইলেকট্রন নিতে পারতেছে না, বা ওরা 8টা ইলেকট্রন নেওয়া হিলিয়ামের পক্ষে পসিবল না। তো এই ধরনের এলিমেন্ট গুলা বাদে, হাইড্রোজেন, হিলিয়াম এরা বাদ দিয়ে বাকি যত এলিমেন্ট আছে সবারই লাস্ট শেলে 8টা করে ইলেকট্রন মিনিমাম থাকতে হবে। আর যদি যে সেন্ট্রাল অ্যাটম থাকবে, যে হচ্ছে তোমার সেন্ট্রালে থাকবে অ্যাটমটা, ওই সেন্ট্রাল অ্যাটমের তোমার 8টা ইলেকট্রন তো মিনিমাম থাকবে, ম্যাক্সিমাম ও আরো বেশি যত ওর পক্ষে পসিবল, 10টা, 12টা, 14টা, 15টাও থাকতে পারে, কিন্তু মিনিমাম 8টা থাকতেই হবে। আর সাইড অ্যাটম যারা আছে তাদের আশেপাশে, সেটা বন্ডিং ইলেকট্রন হোক, লোন পেয়ার ইলেকট্রন হোক, বা ডাবল বন্ড হোক, ট্রিপল বন্ড হোক, যেভাবেই হোক তোমাকে 8টা ইলেকট্রন দিতে হবে, না হলে স্ট্রাকচার হবে না। এটাই হচ্ছে লুইস ডট স্ট্রাকচারের ডায়াগ্রাম, এবং এই জিনিসটাই হচ্ছে লুইস ডট স্ট্রাকচারের সব থেকে বড় লিমিটেশন। কারণ দেখা গেছে কোনো কোনো কম্পাউন্ডের 8টা ইলেকট্রন হয় না, যেমন বোরন ফ্লোরাইড BF3, এই এলিমেন্টটার লাস্টের 8টা ইলেকট্রন হয় না, তাও তো এলিমেন্ট ফর্ম করতেছে। তাহলে লুইস ডট অনুযায়ী এটার স্ট্রাকচারের কোনো মানে ভ্যালু নাই, ভ্যালুলেস। তো এটাই হচ্ছে লুইস ডটের সব থেকে বড় লিমিটেশন। এরপরে হচ্ছে তোমার ভ্যালেন্স বন্ড থিওরি আসছে, তারপরে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার থিওরি আসছে, মলিকুলার অরবিটাল থিওরি আসছে, অনেকগুলা থিওরি মানে পরবর্তীতে আসছে লুইস ডটের পরে। এখন নাইট্রোজেনের লাস্টে তোমার 8টা করে ইলেকট্রন বসাইতে হবে, বাট তোমার কাছে ইলেকট্রনই আছে 10টা, তার মানে 8টা 16টা ইলেকট্রন দরকার। তো 16টা ইলেকট্রন তো তোমার কাছে নাই, তুমি কিভাবে বসাবা? তো এটার জন্য তোমার ট্রিক্স হচ্ছে যে আমাকে ডাবল বন্ড দিতে হবে। যে এই যে নাইট্রোজেনে তুমি যদি ডাবল বন্ড দাও এরকম করে, তাহলে তুমি একটা বন্ড মানে তুমি 2টা ইলেকট্রন অলরেডি দিয়ে ফেলছো। তো ডাবল বন্ড, ট্রিপল বন্ড তুমি বসাইছো মানে 6টা ইলেকট্রন তুমি কিন্তু 2টার মধ্যেই সমানভাবে ডিস্ট্রিবিউট করতে পারতেছো, কারণ এই বন্ডিং এ 2টা করে ইলেকট্রন থাকে। তো তুমি তার মানে দুইটা নাইট্রোজেনের আশেপাশে তুমি অলরেডি 6টা ইলেকট্রন বসাই ফেলছো, আর তোমার হাতে আছে আর 2টা ইলেকট্রন। এই 2টা ইলেকট্রন তুমি কিভাবে বসাবা? আর তুমি এখানে দেখো নাইট্রোজেন কিন্তু ম্যাক্সিমাম 3টা বা 5টা যোজনী ও সম্ভব ওর পক্ষে, কিন্তু ম্যাক্সিমাম 4টা বন্ডের বেশি করতে পারে না। তো মিনিমাম 3টা তো করতে হবে। নাইট্রোজেন কিন্তু কখনো সিঙ্গেল বন্ডে থাকবে না, ও সিঙ্গেল বন্ডে থাকলে ওটা কখনো স্টেবল হবে না। ও চাইবে যে ওর ট্রিপল বন্ড হইতে, কারণ ওর যোজনী হচ্ছে 3। ট্রিপল বন্ডই ওর স্টেবল স্ট্রাকচার, বা ও যদি হচ্ছে 4টা বন্ড করে তাহলে ও স্টেবল অবস্থায় থাকতে পারবে। তো একটা নাইট্রোজেন 3টা বন্ডে থাকতে পারে মিনিমাম। তো তুমি 3টা বন্ড এখানে অলরেডি বসাইছো, তোমার হাতে তো 6টা ইলেকট্রন শেষ, আর তোমার হাতে 4টা ইলেকট্রন আছে, কারণ নাইট্রোজেনের টোটাল মলিকিউলের জন্য ইলেকট্রন হচ্ছে 10টা, তো আরো 4টা ইলেকট্রন আছে। তো তুমি দুই পাশে যদি এরকম লোন পেয়ার বসায় দাও, 2টা নাইট্রোজেনের দুই পাশে, তাহলে দেখো তোমার ইলেকট্রন সংখ্যাও তুমি 10টা বসাইতে পারছো, প্লাস দুইটা নাইট্রোজেনের আশেপাশে তুমি 8টা ইলেকট্রন দিতে পারছো। কিভাবে 8টা ইলেকট্রন দিতে পারছো? এই যে বন্ডিং এ আছে তোমার 3টা বন্ডিং এ 6টা ইলেকট্রন আর একটা লোন পেয়ার, টোটাল 8টা ইলেকট্রন তুমি দুইটা নাইট্রোজেনের আশেপাশে দিতে পারছো। বুঝতে পারছো? জি জি ম্যাম। আচ্ছা, এখন আমরা আরেকটু মানে এটার থেকে একটু কঠিন স্ট্রাকচারে যাই আস্তে আস্তে করে। এরপরে কার্বনেটের স্ট্রাকচার আঁকি। এটা হচ্ছে কার্বনেট, CO3 2-। এখন বলো এখানে টোটাল ইলেকট্রন কয়টা আছে? টোটাল ইলেকট্রন বলতে শুধুমাত্র ভ্যালেন্স ইলেকট্রন গুলোর যোগফল আর কি, তো এই কারণে টোটাল ইলেকট্রন বলছি। তো 12 যোগ 16 ইন্টু 3 কইরো না, জাস্ট ভ্যালেন্স ইলেকট্রন গুলা করো। কত আসছে বলো? সমস্যা নাই, অতটুকু
এই টোটাল ইলেকট্রন কয়টা কার্বনেট আয়নে? ম্যাম 24টা ম্যাম, মানে -2 সহ ম্যাম। হ্যাঁ, -2 সহ টোটাল 24টা। সবাই কি বুঝতে পারছো কেন টোটাল 24টা? বিথি 24টা কেন বলো? দুইটা ইলেকট্রন আবার ছেড়ে দিছে সেজন্য। কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কত? ম্যাম 6টা ম্যাম। 6টা। আর অক্সিজেনের? ম্যাম আমি ভুল বলছি ম্যাম, ও কার্বনের ম্যাম 4টা, কার্বন অক্সিজেনের 6টা ম্যাম। হ্যাঁ ঠিক আছে, কার্বনের হচ্ছে 4টা, অক্সিজেনের 6টা, অক্সিজেন আছে 2টা, আর 2টা এক্সট্রা ইলেকট্রন আমাদের মাইনাস অবস্থায় আছে। জি ম্যাম। টোটাল 24টা ইলেকট্রন। এখন এই 24টা ইলেকট্রন তোমাকে এই কার্বনেট আয়নটা আঁকতে হবে প্লাস ডিস্ট্রিবিউট করতে হবে ডটের মাধ্যমে। তো এখানে সেন্ট্রাল অ্যাটম আমি কাকে দিব বলো? ম্যাম সেন্ট্রাল অ্যাটম এখানে ম্যাম কার্বন হবে ম্যাম। তবে কেন কার্বনটাকে কেন সেন্ট্রাল অ্যাটম ধরবো আমরা? ম্যাম কার্বনের লাস্টে ম্যাম ওই 4টা যে গ্যাপ আছে ম্যাম, ওইটা আসলে ম্যাম অক্সিজেনের যে ইলেকট্রন আছে ওইটার মধ্যে মাধ্যমে ম্যাম মেবি ফিল আপ করা যাবে এরকম কিছু। ম্যাম কার্বন একটা, অক্সিজেন 3টা। কার্বন একটা, অক্সিজেন 3টা। এটা হ্যাঁ, ওইটা। লিস্ট নাম্বার অফ যে থাকবে, কারণ কম আছে কে, কার্বনের সংখ্যা কম আছে, অক্সিজেন বেশি আছে, তাই কার্বনটাই আমাদের সেন্ট্রাল অ্যাটম হবে। জি ম্যাম। এরপরে তিন দিকে 3টা অক্সিজেন বসাবা। আর আমরা আরেকটা কথা বলছিলাম, কার্বনের যোজনী কত থাকে, হয় 2 থাকবে নাহলে 4 থাকবে, কিন্তু এখানে তুমি 3টা বন্ড বসাইছো, কিন্তু তোমার 4টা বসাইতে হবে, বাট অক্সিজেন আছে 3টা, আর একটা অক্সিজেন তো নাই, একটা বন্ড কিভাবে বসাবো? তো এরকম যখন প্রবলেম আমরা ফেস করব তখন অবশ্যই যে কোনো একটা বন্ডকে তুমি ডাবল বন্ড হিসেবে দিয়ে দিবা। তো একটা অক্সিজেন ডাবল বন্ডে থাকবে আর 2টা অক্সিজেন সিঙ্গেল বন্ডে থাকবে। আর অক্সিজেন ডাবল বন্ডও করতে পারে, অক্সিজেন সিঙ্গেল বন্ডেও থাকতে পারে। সিঙ্গেল বন্ডে থাকলে ইলেকট্রনগুলো লোন পেয়ার হিসেবে থাকবে আর কি। তো টোটাল 24টা ইলেকট্রনের মধ্যে তুমি 4টা বন্ডে 8টা ইলেকট্রন দিয়ে ফেলছো। 4টা বন্ড বসাইছো না কার্বনের চারদিকে, তার মানে -8 ইলেকট্রন তুমি অলরেডি কমপ্লিট করে ফেলছো। কয়টা থাকে? আর 16টা ইলেকট্রন তোমার হাতে আছে। এখন এই 16টা ইলেকট্রন এমন ভাবে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে যাতে সবার লাস্টে 8টা করে ইলেকট্রন থাকে, বন্ড এবং লোন পেয়ার সহ। তো কার্বনের কিন্তু অলরেডি অক্টেট ফুলফিল হয়ে গেছে, কারণ 4টা বন্ড দিছো, তার মানে 8টা ইলেকট্রন কার্বনের চারদিকে অলরেডি তুমি দিয়ে ফেলছো। তো এখন তোমার যেটা কাজ সেটা হচ্ছে তুমি এই যে 16টা ইলেকট্রন বসাবা, এবং অক্সিজেনের প্রত্যেকটা লাস্টে কিন্তু 8টা ইলেকট্রন এখনো বসাও নাই। তো কিভাবে বসাবা? অবশ্যই লোন পেয়ার দিবা। তো লোন পেয়ার গুলা এখানে মনে করো 4টা দিলা, কারণ 4টা কেন দিছো, কারণ 2টা অলরেডি বন্ডিং এ আছে, তো 4টা ইলেকট্রন তো অলরেডি আছে, আর 4টা যদি লোন পেয়ার হিসেবে আমরা দেই, 2টা করে 2টা লোন পেয়ার দেই, তাহলে কিন্তু আমার 8টা ইলেকট্রন হয়ে গেছে। তো এখন আমার কাজ হচ্ছে 4টা গেল, আরো থাকে তোমার হাতে 12টা ইলেকট্রন। এই 12টা ইলেকট্রন 2টার মধ্যে বসাবা। কিভাবে বসাবা? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তো তুমি 6টা মানে 3টা লোন পেয়ার 2 অক্সিজেনে বসাইলা, আর একটা তো বন্ডিং এ আছে, তার মানে 6 7 8টা ইলেকট্রন অক্সিজেনের চারদিকে হয়ে গেল। তো তোমার টোটাল 24টা ইলেকট্রন তুমি ডিস্ট্রিবিউট করে ফেললা। এরপরে তোমার যে 2টা মাইনাস চার্জ এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে দিয়ে দিতে পারো। মূলত মাইনাস চার্জ গুলাই সাইড অ্যাটমে থাকে, এই অক্সিজেনে একটা থাকে আর এই অক্সিজেনে একটা থাকে, 2টা মাইনাস চার্জ এভাবে থাকে। ঠিক আছে? তো এইভাবে তুমি যদি মানে তোমার এরকম, এটা তো জানো দেখে হয়তো এটা পারবা, বাট এমন কোন কম্পাউন্ড আসলো যেখানে তুমি আসলে বুঝতেছো না কোন অক্সিজেনে দিবা বা কোনটায় মাইনাস চার্জ দিবা, এরকম প্রবলেম যদি হয়, তাহলে আমি সবচেয়ে মানে সেফ ওয়ে হচ্ছে জাস্ট থার্ড ব্র্যাকেট পুরো এলিমেন্টের উপরে, মলিকিউলটার উপরে থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে মাইনাস চার্জটা দিয়ে দেয়া। তাহলে আর তোমার ভুল হইলেও মানে ভুল হওয়ার কোনো চান্স নাই, কনফিউশনটা থাকলো না আর কি। বোঝা গিয়েছে? জি ম্যাম। এরপরে নিজে রাখবা একটা। তো এরপরে কি কোথায়? আচ্ছা, কোনটা আঁকবা? তোমরা আঁকবা হচ্ছে নাইট্রেট আয়ন। আমি একটা স্ক্রিন শেয়ার দিতে হবে, এটা আঁকো আগে। আচ্ছা, এইটা আঁকো, নাইট্রেটটা আঁকো। হ্যাঁ, নাইট্রেট আঁকবা, তারপরে হচ্ছে সালফেট আয়ন আঁকবা।
হয়ে গেল SO4 2 মাইনাস আঁকবা আর হচ্ছে NH4 প্লাস আঁকবা। এই কটা পারলে সবই পারবা। এই তিনটা হচ্ছে আঁকো, সবাই আঁকো, কার খাতা দেখতে চাইবো কোনো ঠিক নাই। কি কোনো প্রবলেম ফেস করতেছো? কি অবস্থা, করতে পারছো? বুঝলাম না, কি তোমাদের স্টুডেন্ট কমে গেল কেন? 28 29 ছিল, এখন দেখি আবার 20 21 হয়ে গেছে। পড়াশোনা করতে দিলে কি সবাই ভয় পেয়ে চলে যায়? এটা কি কোনো কথা হইলো? আচ্ছা, আমার কথা কেউ শুনতে পাচ্ছ না? ম্যাম শুনতে পাচ্ছি। জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম। 7 8 জন ড্রপ খাইলো কেন? কি জানি বলতে পারতেছি না। সে 28 29 ছিল, 29 জন ছিল, এখন দেখি 22 জন হয়ে গেছে। আই বিথি, তুমি করছো? না। ফারজানা ইসলাম জেনিয়া, ক্লাসে আসো? ফারজানা, শাহনাজ, এক মেয়েগুলো জি ম্যাম। করছো তুমি? এই যে 3টা ওয়ার্ক দিলাম, করেছো? ম্যাম শাহনাজ। হ্যাঁ, আপনি করছেন? আই, ম্যাম করতেছি। তাড়াতাড়ি করো, তুমি কিন্তু স্ক্রিনশট দিবা।
ফারজানা কি ক্লাসে নাই? ফারজানা জয়েন করে উদাও হয়ে গেছো তুমি। ক্লাসে সাজিদ আর সাজ্জাতের অভাব নাই, স স স দিয়ে নাম খালি। সাজিদ, সাজ্জাদ, সজীব, সাকিব। হ্যাঁ, সালফেট, সালফেট, নাইট্রাইট। নাইট্রোজেনের এটা দুইটা হচ্ছে নাইট্রোজেনের উপরে লোন প্যাড দিয়েছে, নাইট্রোজেন তাহলে 5টা ইলেকট্রন আছে। এখানে তুমি কয়টা ইলেকট্রন বসাইছো? 3 6 18, 19 20, 20 আর 6 26, 26টা ইলেকট্রন বসাইছো নাইট্রেট আয়নে। নাইট্রেট আয়নের ইলেকট্রন কয়টা? 3 6 18 আর 5 24 22 23, 24টা ইলেকট্রন। বাট তুমি দেখো এখানে ইলেকট্রন তুমি দিছো নাইট্রোজেনের উপর লোন পেয়ার 2টা প্লাস 3টা অক্সিজেনের উপরে লোন পেয়ার হচ্ছে তুমি দিছো 18টা, 18 19 20টা দিয়েছো, আর বন্ডিং দিয়েছো 3টা, তার মানে 6টা। তো তোমার ইলেকট্রন এটার উপরে আমি মনে হয় কিছু লিখতে টিখতে পারবো না, না? আচ্ছা যাই হোক, 26টা ইলেকট্রন বসাইছো কিন্তু তোমার হাতে ইলেকট্রন আছে তো 24টা। তার মানে এই নাইট্রোজেনের লোন পেয়ার আর অক্সিজেনের যে কোনো একটা অক্সিজেনের লোন পেয়ার সরিয়ে তুমি একটা ডাবল বন্ড দাও, তাইলে কিন্তু তোমার 24টা ইলেকট্রনও বসানো হইলো প্লাস সবার লাস্টে 8টা করে ইলেকট্রনও দেয়া হইলো। এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদেরকে যে ইলেকট্রন বসানোর পর আমার গুণে দেখতে হবে যে ইলেকট্রন কয়টা আছে। তারপর নেক্সট যাই সালফেটে। এখানে ইলেকট্রন আছে তোমার সালফারের 6টা প্লাস 4 4 24, 24 আর 6 কত? 30, আর 2টা হচ্ছে এক্সট্রা আছে, 32টা ইলেকট্রন। তো তুমি বসাইছো হচ্ছে 12 14 15 17 18 19 20 আর বন্ডিং দিছো কয়টা? 1 2 3 4 5 6টা, 12, ঠিক আছে 32টা। সালফেটটা ঠিক আছে। এই বাকি যারা করেছো তাদেরটাও কি এরকম? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ওকে, অ্যামোনিয়ামেরটাও এভাবে করবা, বাট অ্যামোনিয়ামের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, উপরে যদি একটা পজিটিভ চার্জ আছে তার মানে একটা নেগেটিভ করতে হবে, মানে যে কটা ইলেকট্রন আছে তার থেকে তুমি একটা বিয়োগ করবা। ওকে জি ম্যাম।